করোনা ভাইরাসের ভয়াবহতা ও সরকারি বিধিনিষেধ যেন একই সরল রেখায় চলছে। করোনা পরিস্থিতি যতটা খারাপের দিকে যাচ্ছে, সরকার ততই বিধিনিষেধ আরোপ করে যাচ্ছে। কঠোর বিধিনিষেধ 5ই আগস্ট শেষ হতে যাচ্ছে। এরই মধ্যে আমরা জানতে পারলাম 1 আগস্ট খুলে দেওয়া হচ্ছে গার্মেন্টস ও শিল্প কারখানাগুলো। ঠিক এই সময়ে করোনা পরিস্থিতি কেমন হতে পারে? দর্শক, স্বাগত জানাচ্ছি সংবাদ প্রকাশের নিয়মিত আয়োজন ডাক্তার আছেন অনুষ্ঠানে। সঙ্গে রয়েছে আমি সঞ্জি ডাক্তার শম্পা। আর আজকে আমরা যে বিষয় নিয়ে আলোচনা করতে যাচ্ছি সেটি হচ্ছে সরকারি বিধিনিষেধের পর করোনা পরিস্থিতি। এই বিষয় নিয়ে সরাসরি আলোচনা করতে আজকের পর্বে আমাদের সাথে যুক্ত হয়েছে ডাক্তার আশরাফ জুয়েল, কনসালটেন্ট আইসিইউ, শেখ ফজিলাতুন্নেসা মুজিব মেমোরিয়াল ক্যাপিজে হাসপাতাল। আপনাকে স্বাগত আজকের এই আয়োজনে। হ্যাঁ, আপনাকেও অসংখ্য ধন্যবাদ। এ ধরনের সচেতনতামূলক অনুষ্ঠানগুলো আসলে অনেক বেশি বেশি হওয়া প্রয়োজন, যাতে আমরা যারা সাধারণ মানুষ আছেন তারা কিছুটা হলেও সচেতন হতে পারেন। জি, সেই প্রচেষ্টাই আমরা আছি এবং আমরা এই প্রচেষ্টাটি চালিয়ে যাব। প্রথমে যে জিনিসগুলো আসলে জানতে চাচ্ছিলাম, সম্প্রতি যদি দেখি যুক্তরাষ্ট্রের রোগ নিয়ন্ত্রণ ও প্রতিরোধ সংস্থা সিডিসির এক প্রতিবেদনে যেটি বলা হয়েছে সেটি হচ্ছে করোনা ভাইরাসের ডেল্টা ধরনটি জল বসন্তের মতো ছড়িয়ে যাচ্ছে এবং সবচেয়ে ভয়াবহ যে জায়গাটি তারা দেখাচ্ছে সেটি হচ্ছে করোনার পূর্ণ ডোজ টিকা নেওয়া ব্যক্তিরা টিকা না নেওয়া ব্যক্তিদের মতোই একই হারে ডেল্টা সংক্রমণ ছড়াতে পারে। তারই মধ্যে আমরা জানতে পারলাম আগামীকাল থেকে আসলে গার্মেন্টস এবং শিল্প কারখানাও খুলে দেওয়া হচ্ছে। তো আপনার কাছে প্রথমে জানতে চাচ্ছি, এই যে একটা ডেল্টা ধরন ভারত থেকে চলে আসছে আমাদের বাংলাদেশে, এর ভয়াবহতা আসলে কতটুকু? হ্যাঁ, আপনি যেটা বলেছেন, গতকাল সিডিসির যে নতুন একটি নির্দেশনা তারা দিয়েছেন সেটি আমরাও আসলে পড়েছি বা দেখেছি। সেখানে তারা বলছেন যে ভ্যাকসিনেটেড পার্সন এবং নন ভ্যাকসিনেটেড পার্সন সবাইকেই যখন কোনো জেনারেল গ্যাদারিং বা যখন কোনো সমাগমপূর্ণ এলাকায় যখন যাবেন তখন সবাইকে মাস্ক পরার অনুরোধ তারা করেছেন। কারণ আপনি যেটা বললেন ঠিক একইভাবে, সেটা হচ্ছে যে ভ্যাকসিন নেয়ার পরে আমরা যেটা ভেবেছিলাম যে 2টি ডোজ নেয়ার পরে যে ভ্যাকসিন যেভাবে আমাদের প্রোটেকশন করোনা ভাইরাসের বিরুদ্ধে দেওয়ার কথা, ঠিক সেভাবে কিন্তু হচ্ছে না। সেটি যেমন আপনি জানেন যে খুবই ভয়াবহ একটি খবর, গতকালকেও ইউএসএ তে প্রায় 70,000 নতুন করোনা আক্রান্ত রোগী শনাক্ত হয়েছে। যদিও তারা দাবি করছে যে তাদের দেশে একটা নির্দিষ্ট জনসংখ্যাকে তারা ইতিমধ্যে ভ্যাকসিনেটেড করেছে, কিন্তু দুঃখজনকভাবে হলো সত্য যে ডেল্টা ভেরিয়েন্ট সেটা আসলে এই ভ্যাকসিনের এগেনস্টে সেভাবে কাজ করছে না। নতুন আরেকটি কাজ চলছে, সেটা হচ্ছে যে একটি বুস্টার ডোজ নেয়ার ফলে অনেকেই ভাবছেন, বা যারা এই ভ্যাকসিন নিয়ে কাজ করছেন তারা ভাবছেন যে হয়তো বা এই সংক্রমণ ঠেকানো যাবে। কিন্তু এই করোনা ভাইরাস টি এমনই একটি ভাইরাস যেখানে কোনো ধরনের কোনো আমরা যেটা বলছি যে আমাদের চিকিৎসক বা আমাদের চিকিৎসা বিজ্ঞানীরা যে নিরলস কাজ করে যাচ্ছেন, তারা কিন্তু খুব একেবারে স্পষ্ট করে তাকে প্রতিরোধ করার যে টুলস গুলো, বিশেষ করে ভ্যাকসিন আবিষ্কার হওয়ার পরে আমরা হয়তো ভেবেছিলাম যে এটি হয়তো কমে যাবে বা স্লো হবে, সেটি কিন্তু কোনো লক্ষণ আসলে দেখতে পাচ্ছি না, বিশেষ করে বাংলাদেশ। আর আপনি দ্বিতীয় প্রশ্নটি যেটি করলেন সেটি হচ্ছে যে এই বিধিনিষেধের বিষয়টি খুব অবাক ভাবে লক্ষ্য করলাম যে আহ, যেটা গার্মেন্টস শিল্প কারখানা যে বন্ধ রাখার যে সরকারি একটি সিদ্ধান্ত, প্রথমে প্রজ্ঞাপন ছিল যে 5 তারিখ পর্যন্ত বন্ধ থাকবে, সেটি বাতিল করে নতুন আরেকটি প্রজ্ঞাপন গতকাল জারি হয়েছে। সেখানে বলা হচ্ছে যে আগামীকাল থেকে এই গার্মেন্টস শিল্প কারখানাগুলো চালু হবে। সেটা ডেফিনেটলি হয়তো নির্দিষ্ট কারণ আছে, কারণ আমরা জানি যে গার্মেন্ট শিল্প আমাদের অর্থনীতিতে আহ দারুণভাবে অবদান রেখে যাচ্ছে। কিন্তু সেই সঙ্গে এটিও খুব শঙ্কার বিষয় যে এই যে এতগুলো মানুষ আবার গ্রাম থেকে, কারণ তারা কিন্তু এক ধরনের প্রস্তুতি নিয়েই গ্রামে গিয়েছিল যে 5 তারিখ পর্যন্ত ছুটি আছে, 5 তারিখের পরে তারা আসবে। কিন্তু এই যে হঠাৎ করে এক ধরনের একটি প্রজ্ঞাপন জারি হবার ফলে তারা কিন্তু আবার ওই একই ভাবে একদম তাড়াহুড়ো করে কোনো ধরনের কোনো স্বাস্থ্যবিধি মানার সুযোগ না পেয়ে আবার কিন্তু তাদের কর্মস্থলের দিকে ছুটে আসছেন। তো যেটি হলো যে মাঝখানে ঈদের জন্য কয়েকদিনের লকডাউন যেটা শিথিল করা হলো, সেই সময় মানুষ আহ ঢাকা থেকে বা শহর থেকে গ্রামে ছুটে গেলেন। ছুটে গিয়ে তারা ঠিক
স্বাভাবিক সময়ের মতোই ঈদ উদযাপন করলেন, আবার তারা হচ্ছে যে ঢাকাগামী হচ্ছেন এখন বা শহরমুখী হচ্ছেন। সবকিছু মিলিয়ে এটা খুবই হতাশাজনক একটি আমি বলবো অবস্থা। আহ এই ক্ষেত্রে সরকারের যে ভূমিকা আছে সেটির সঙ্গে আমি সাধারণ মানুষের আসলে অবস্থানটাকেও দায়ী করতে চাই, কারণ সরকার চেষ্টা করে যাচ্ছেন তাদের সামর্থ্য অনুযায়ী, কিন্তু সেই চেষ্টায় যদি সাধারণ মানুষের সম্পৃক্ততা আমরা সম্পৃক্ত না হই, তাহলে এটি আসলে কারো একার যুদ্ধ নয়। এটি আসলে একটি সমন্বিত যুদ্ধ, এবং এই যুদ্ধে প্রত্যেককেই যার যার অবস্থান থেকে সর্বোচ্চ পরিমাণ আসলে আমরা বলবো ছাড় দিয়ে বা সতর্ক থেকে এটাকে মোকাবিলা করতে হবে। না হলে কিন্তু আমরা যেটা দেখছি যে গত কয়েকদিনে সংক্রমণের হার এবং মৃত্যুর হার প্রতিদিনই আসলে ছড়িয়ে যাচ্ছে আগের সংখ্যাকে, বা মাঝে মাঝে হয়তো কিছুটা কমে আবার বেড়ে যাচ্ছে। আমরা যেটা শঙ্কা করছি সেটা হচ্ছে যে এই যে ঈদের এই যে মানুষের গ্রামে যাওয়া এবং আবার ঢাকা শহরে ফিরে আসা, এর যে ইফেক্ট এটা হয়তো সপ্তাহ দুয়েক পরে আমরা পাবো, এবং এটা কিন্তু আশঙ্কা করা হচ্ছে যে, কারণ এখন যারা ইনফেক্টেড হচ্ছে তারা 8 দিন থেকে 12 দিনের মধ্যে তাদের কন্ডিশন খারাপ হয় বা হবে। সেই ক্ষেত্রে হয়তো বা আরো সংক্রমণ হার এবং মৃত্যু হার বেড়ে যেতে পারে। ইতোমধ্যে যে ভয়ানক একটি বিষয় হচ্ছে সেটি হচ্ছে ঢাকা শহরের, আমরা যেটা এতদিন বলছিলাম যে কোভিড হসপিটাল গুলোয় বেড নাই, কিন্তু দুঃখজনক ভাবে হলো সত্য, এবার কিন্তু গতবারের মতো নয়। এবার কিন্তু ডেঙ্গুর প্রকোপটা অনেক বেড়েছে। সেক্ষেত্রে কোভিড এবং নন কোভিড কোন হসপিটালে আসলে মানে বিছানা আমরা রোগীদের দিতে পারছি না বা রোগীরা বিছানা পাচ্ছে না। জি, এই ভয়াবহ দিকটা তো তুলে ধরলেন, এবং আপনাদের ডাক্তারদের সামগ্রিক প্রয়াসও আমরা দেখতে পাচ্ছি। যে বিষয়টি আসলে বলছিলেন যে আমাদের বাংলাদেশ তো তার অর্থনীতির দিকেও তাকাতে হবে। সরকারের যদি এই নির্দেশনাটা দেখি যে তারা আসলে অর্থনীতির দিকে তাকিয়ে আসলে গার্মেন্টসটি খোলার সিদ্ধান্ত নিয়েছেন, যে বিষয়টা আসলে আমি জোর দিতে চাচ্ছি সেটি হচ্ছে গণপরিবহন বন্ধ, তার মধ্যে আসলে গণপরিবহন চালু করা ছাড়াই কলকারখানাগুলো খুলে দেওয়া হচ্ছে। এবং আগে পরিস্থিতিতে আমরা দেখেছি তারা কিভাবে তাড়াহুড়ো করে ঢাকাগামী হচ্ছে, এবং আজকের শিরোনামগুলো যদি দেখতে পারেন ঠিক একই শিরোনাম হচ্ছে আজকেও, যে শ্রমিকেরা ঢাকাগামী হচ্ছে এবং এর সংখ্যা অনেক। এবং আরেকটি জিনিস আপনি উল্লেখ করলেন সেটি হচ্ছে রেকর্ড সংখ্যক মৃত্যু প্রতিদিনই শিরোনাম হচ্ছে। তাহলে আপনাদের ডাক্তারের কাছ থেকে আসলে সরকারকে আপনাদের আসলে কি পলিসি সাজেস্ট থাকে যে আহ, এরকম করে আসলে শিল্প কারখানাগুলো কি খোলা উচিত কি না? না আসলে এটি তো ডাক্তারদের কাছ থেকে শোনা হয় না, বরং একটি জাতীয় কমিটি আছে এই যে এই করোনা পরিস্থিতি পর্যবেক্ষণ করে তারা হচ্ছে যে কিছু রিকমেন্ডেশন করেন সরকারকে। সেই রিকমেন্ডেশন অনুযায়ী কিন্তু এই যে লকডাউন যেটা হয়েছিল, সেই কঠোর লকডাউন যেটা আমরা বলছি যে 5 তারিখ পর্যন্ত, সেটি কিন্তু সেই কমিটির একটি রিকমেন্ডেশনের ফলেই সরকার তাদের রিকমেন্ডেশন অনুযায়ী এটি করেছিলেন। কিন্তু আমরা একটু অবাক হচ্ছি যে এই ধরনের রিকমেন্ডেশনের পরেও গার্মেন্টস শিল্প কারখানার যারা মালিক বা গার্মেন্টস শিল্প কারখানার যে অ্যাসোসিয়েশন আছে, আমরা জানি না হয়তো তারা ঠিক কিভাবে এটি সরকারের কাছে উপস্থাপন করেছেন, যেই কারণে এই সিদ্ধান্তটি আবার পুনর্বিবেচনা করে সেই 5 তারিখের জায়গায় আগামীকাল থেকে খুলে দেওয়ার সিদ্ধান্ত হলো। এটি আমাদের দৃষ্টিতে আমরা আমরা আমার হাসপাতালের কথা আমি বলতে পারি, এখানে আসলে এই মুহূর্তে সকালের এসে যে একটি স্টেটমেন্ট আমরা পাই সেই অনুযায়ী আমরা একটি বেডও আসলে মানে একজন রোগীকেও ভর্তি করার মতো ক্ষমতা আমাদের নেই। যখনই কোনো রোগী ইমার্জেন্সিতে আসছে আমরা কিন্তু সরাসরি বলে দিচ্ছি যে আমাদের এখানে বিছানা খালি নেই, সাধারণ বিছানা। আর ক্রিটিক্যাল কেয়ারের বিছানার ব্যাপারটা তো আরো সংকটে আছি আমরা, কারণ আমরা জানি যে আমাদের সামর্থ্য আসলে এই জায়গাটাতে খুবই কম। সেই ক্ষেত্রে খুবই অবাক এবং কিছুটা হতাশও হচ্ছি যে এই ধরনের সিদ্ধান্ত যারা নিতে বাধ্য করছেন সরকারকে বা সরকার নিচ্ছেন, সেই ক্ষেত্রে যারা এই ব্যাপারগুলোকে হাইলাইট করছেন যে শিল্প কারখানা খুলে না দিলে ইকোনমির ক্ষতি হবে, তাদেরও আসলে একটু বিবেচনায় থাকা উচিত, সাধারণ মানুষের কথা চিন্তা করা উচিত। হয়তো কিছুটা ক্ষতি তাদের হবে, কিন্তু সেই ক্ষতিটা মেনে নিলে আমার কাছে মনে হচ্ছে যে সাধারণ মানুষ এবং উপকৃত হতেন, এবং এই সংক্রমণের হার যেভাবে বাড়ছে সেখানে অনেকটা ওই যে আগুনের মধ্যে ঘি ঢালার মতো একটা অবস্থা তৈরি হলো আমার কাছে মনে হচ্ছে। আমরা জানি না, হয়তো এর রিফ্লেকশনটা আগামী 2 সপ্তাহ পরে পাওয়া যাবে, যেটা নিশ্চিতভাবেই বলা যায় যে খুব হতাশাজনক এবং ভয়াবহ হবার সম্ভাবনাই বেশি।
জি, আপনাদের এই কথাগুলো অথবা আপনাদের যে কোনো যদি বলি যে আপনারা ডাক্তার যারা আছেন, আপনাদের গবেষণাগুলো কিন্তু সংবাদ মাধ্যমে প্রকাশ পাচ্ছে এবং সরকার পর্যন্তও যাচ্ছে। তারপরে এই সিদ্ধান্তগুলো নিয়ে আসছে এবং রেকর্ড সংখ্যক যে খবরগুলো আমরা পাচ্ছি তাও হচ্ছে। আপনার কাছে এই পর্যায়ে জানতে চাচ্ছিলাম, এই যে লকডাউন যদি আমরা দেখি, ঠিক 1 জুলাই থেকে 1 সপ্তাহ লকডাউন দেওয়া হলো, তারপর পরিস্থিতি বিবেচনায় আরো 1 সপ্তাহ এক্সটেন্ড করা হলো, বাড়ানো হলো। আহ এরপর আমরা দেখতে পেলাম যে ঈদের জন্য সে লকডাউন শিথিল করে দেওয়া হলো, গণপরিবহন চালু করা হলো। আবার ঈদের পর দিন থেকে আবারও লকডাউন দেওয়া হলো। 7 দিন 14 দিন, এই যে লকডাউনের যে একটা সীমা রেখা তারা নির্ধারণ করে সরকার থেকে, আপনারা কি মনে করেন এই 14 দিন আসলে কোনো ফলপ্রসূ ফলাফল দিতে পারবে কিনা করোনা ভাইরাসের ক্ষেত্রে? হ্যাঁ, 14 দিন এটা আমার কাছে মনে হয় যে একটা ভালো টাইম, কিন্তু সমস্যা হচ্ছে যে আমরা যে লকডাউনটা দেয়া হচ্ছে সেই লকডাউনটা মানার ব্যাপারে সাধারণ মানুষের যে সচেতনতাটা থাকা উচিত সেটা কিন্তু আসলে নাই। এটা খুবই দুঃখজনক। এই যে আপনার পেপার পত্রিকায় বা অনলাইন অথবা টিভিতে বা বিভিন্ন মিডিয়াম গুলো যে কাজ করে যাচ্ছে নিরলস ভাবে, যে মানুষকে সচেতন করার ব্যাপারে, মানুষ কিন্তু, আমি যেটা বলবো যে শহরের মানুষ কিছুটা হলেও সচেতন, কিন্তু আমরা যেটা দেখেছি পেরিফেরিতে মানুষজনের মধ্যে সেই সচেতনতা একেবারেই নেই, যেটি যেটি সত্যিই খুব হতাশাজনক। কারণ আমাদের এত ঘনবসতিপূর্ণ একটি দেশ, এইখানে মানুষ যদি কিছুটা সচেতন না হয় তাহলে আসলে সরকার নিশ্চয় চেষ্টা করছেন। সেই চেষ্টার ওনাদের যে আমরা বলবো যে আহ, যেই সুযোগ সুবিধা সেটি সবকিছু ব্যবহার করেই চেষ্টা করা হচ্ছে। আমরা এটাও দেখেছি যে প্রতিদিন 500-600 করে মানুষ এই অহেতুক ঘরের বাইরে আসার কারণে গ্রেপ্তার হয়েছে। তারপরেও মানুষ যদি সচেতন না হয়, কারণ আমি আগেও বলেছি যে এটা আসলে একার যুদ্ধ নয়, শুধু সরকার কিন্তু চাইলে এটা এই 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 যে লকডাউনটাকে পুরোপুরি সফল করতে পারবেন না। এটা সবার এক ধরনের আন্তরিক প্রচেষ্টার প্রয়োজন। তবে এটাও ঠিক যে গরিব দেশ হিসেবে আমরা, আমাদের ঘরে অনেক মানুষের ঘরে কিন্তু 5 থেকে 14 দিনের খাবার মজুদ থাকে না। তারা প্রতিদিনের খাবার প্রতিদিন নিয়ে এসে তাদের খেতে হয়। এই দিকটাও বিবেচনায় নিয়ে আসলে আমার মনে হয় এই লকডাউন থেকে আরো প্রত্যাশিত ফল আমরা পেতে পারতাম। তবে এটা ঠিক যে এই 14 দিনের লকডাউনের ফলে কিছুটা হলেও সংক্রমণ কমবে আমরা আশা করছি। মাঝখানে একটি ঝামেলা হয়ে গেছে, সেটা হচ্ছে ঈদ। এই ঈদের 3 দিন মানুষ বা 3 দিন থেকে 5 দিন মানুষ যে পরিমাণ মানুষ মুভ করেছে এক জায়গা থেকে আরেক জায়গায়, সেটির ফলে কিন্তু আবার ওই কাঙ্ক্ষিত যেটি মানে লকডাউনের ফলাফল আমরা পেতে পারতাম, সেটা সেটা পাবো কিনা সেটা নিয়ে আমি যথেষ্ট সন্দিহান। আছেন, আহ, এই যে লকডাউন দেওয়া হচ্ছে, কঠোর লকডাউন দেওয়া হচ্ছে, মাঝে হচ্ছে শিথিলতা চলছে। যদি একটু চাঁপাই নবাবগঞ্জের দিকে তাকাই, মে মাসে চাঁপাই নবাবগঞ্জকে আসলে দেখা হতো যে করোনা ভাইরাসের নতুন একটি কেন্দ্র, এবং সেখানে জুলাই মাসে এসে পরিস্থিতিটি অনেকটা নিয়ন্ত্রণে এসেছে। এর পেছনে আসলে কারণটা আপনারা কি দেখছেন? চাঁপাইনবাবগঞ্জ আমার আমার হোম ডিস্ট্রিক্ট, তো আমার আত্মীয় স্বজন বা আমার বন্ধু বান্ধব থাকার ফলে প্রায় প্রতিদিনই কথা বলা হয়। ওখানে যেটি হয়েছে খুবই খুবই মানে একটি আশাপ্রদ ব্যাপার হয়েছে, সেখানে হচ্ছে যে জেলা প্রশাসক চাঁপাইনবাবগঞ্জের একটি কঠোর লকডাউনের সরকারি নির্দেশ মোতাবেক একটি লকডাউন হয়েছিল। সেখানে কিন্তু মানুষজন খুব স্বতঃস্ফূর্ত ভাবে সেটিতে সাড়া দিয়েছেন। আমি খোঁজ নিয়েছি, সেখানে ছোটখাটো দোকানপাট বন্ধ ছিল, সেখানে গণপরিবহন মানে চাঁপাইনবাবগঞ্জ থেকে রাজশাহী আসার যে মেইন যে রাস্তাগুলো, ট্রেন, বাস বা অন্যান্য যে পরিবহনগুলো, সেগুলো আসলে কোনোভাবে আসেনি। মানুষজন আসলে যথেষ্ট সাড়া দিয়েছিলেন, কারণ এমন ভাবে সংক্রমণের হার বাড়ছিল এবং আমার পরিচিত অনেকজন আক্রান্ত হয়েছেন, অনেকজন মৃত্যুর মুখোমুখি, মৃত্যুবরণ করেছেন। তো মানুষ কিন্তু ওই 2 সপ্তাহ যথেষ্ট সচেতন ছিল। সচেতন থাকার ফলেই কিন্তু চাঁপাইনবাবগঞ্জে এখন কাঙ্ক্ষিত ফলাফলটি পাওয়া যাচ্ছে, মানে সংক্রমণের হার কমেছে, মৃত্যু হারও কমেছে। তো খুব স্বাভাবিকভাবে গোটা পৃথিবীতেই এখন একটি কথাই বারবার বলা হচ্ছে যে লকডাউন লকডাউন মানে এক মানে মানুষের সঙ্গে মানুষের যে মানে ট্রান্সমিশন অফ ডিজিজটাকে প্রিভেন্ট করাই একমাত্র প্রিভেনশন। আমরা যতই ভ্যাকসিনের কথা বলি, আমরা অন্য যত যাই বলি, মাস্ক বলি বা যাই বলি, সেটি হয়তো কিছুটা হলে কমাচ্ছে, কিন্তু মূল আহ, যে ব্যারিয়ার সেটা হচ্ছে যে মানে ভাইরাসটিকে এক জায়গা থেকে আরেক জায়গায় সহজেই ট্রান্সফার করতে না পারার, সেই ট্রান্সফার করার ভেহিকেলটি হচ্ছে যে মূলত একজন ইনফেক্টেড মানুষ, হয়তো সে জানেই না যে তার করোনা ভাইরাস আক্রান্ত হয়েছে, এমনকি জানার পরেও অনেকে তোয়াক্কা না করে যত্রতত্র ঘোরাঘুরি করেছেন। তো আমাদের চাঁপাইনবাবগঞ্জ জেলাতে যেটা হচ্ছে যে মানুষ
কিন্তু কিছুটা হলেও, আমি কিছুটা না যথেষ্ট, আমি তাদেরকে এই অনুষ্ঠানের মাধ্যমে ধন্যবাদ জানাতে চাই। তারা যথেষ্ট সচেতনতার পরিচয় দিয়েছেন এবং এর ফলে কিন্তু এখন সংক্রমণের হার যথেষ্ট কমেছে, মৃত্যুর হার কমেছে। তো তার মানে এটাই বোঝা যাচ্ছে যে যদি আপনি লকডাউনটাকে কার্যকরী করতে পারেন তাহলে ইনফেকশনের রেট কমবে। ইনফেকশনের রেট কমলে স্বাভাবিকভাবেই হসপিটাল অ্যাডমিশন কমে যাবে এবং রোগী মৃত্যুর হারও কমে যাবে। জি, লকডাউন কার্যকরের কথা বলছেন, যে আমি আপনার কাছে আসলে স্পেসিফিক ভাবে আসলে একটু জানতে চাচ্ছিলাম যে আপনারা ডাক্তাররা কি বলতে পারবেন যে ঠিক কত দিনের লকডাউনটা আসলে বাংলাদেশের জন্য একটি মানে ফলদায়ক হবে, অথবা বাংলাদেশে যে হারগুলো আছে আসলে কমে যাবে, এরকম কিছু রূপরেখা কি আপনারা দেখাতে পারবেন বা বলতে পারবেন কিনা? এটা আসলে আমি শুধু না, আমরা শুধু না, আমরা ডক্টর শুধু না, গোটা পৃথিবীতে এ ধরনের কোনো স্পেসিফিক ভাবে কিছু বলার সুযোগ নেই। আপনি জানেন যে ব্রাজিলে আবারও নতুন ভাবে খুবই অসংখ্য মানুষ আক্রান্ত হচ্ছেন। আমি যেটা বললাম কিছুক্ষণ আগে, ইউএসএ তে অনেক আক্রান্তের হার বাড়ছেন। মাঝখানে ইউকে তারা যেটা করেছিল যে মাস্ক পরা বন্ধ করে দিয়েছিল, বা তারা বলেছিল যে মাস্ক না পরলে হবে, কিন্তু তারা কিন্তু আবার মাস্ক পরতে বলছে আর কি। আমরা আবার রিসেন্ট খবর যেটা গতকালকে, সেটা তো যে চায়নাতেও কিন্তু রোগীর সংখ্যা অনেক বাড়ছে। সমস্যা হচ্ছে যে আপনি এই একটি অসুখ, মানে এই যে ভ্যারিয়েন্ট, অনেক ভ্যারিয়েন্ট হওয়ার ফলে আহ, এই একটি অসুখ যেটিকে আসলে প্রেডিক্ট করা যাচ্ছে না। এই ভাইরাসকে আমরা জানি যে পৃথিবীতে অনেক ধরনের ইনফেকশন বড় বড় সময় হয়েছে, সেগুলো ওষুধপত্রে বা অ্যান্টিবায়োটিক বা অন্যান্য যে ট্রিটমেন্টে সেটাকে হয়তো রোধ করা গেছে, কিন্তু এই করোনা ভাইরাসের ভ্যারিয়েন্ট অনেক হবার ফলে এবং নতুন নতুন মিউট্যান্ট তৈরি করে। আমি কিছুদিন আগে, কয়েকদিন আগে একটি নিউজ দেখলাম যে যারা মানে একটা ভ্যাকসিন নিয়েছে, একটা ডোজ নেয়ার পরে যারা আক্রান্ত হয়েছে, তারা যখন আক্রান্ত হচ্ছে তখন আরো একটি নতুন ভেরিয়েন্ট কিন্তু তৈরি হচ্ছে। সো ধরেন কত মানুষ, আমি আমি আমাদের বাংলাদেশেই আমরা জানি যে অনেক মানুষ একটা ডোজ নেওয়ার পর আক্রান্ত হয়েছে, তার মানে সেই মানুষটা থেকে আরেকটি নতুন ভেরিয়েন্ট হচ্ছে, সেই ভেরিয়েন্টের ডেল্টা ভেরিয়েন্ট কি অন্য কোনো ভেরিয়েন্ট আমরা জানি না। সো আমরা হয়তো ডেল্টা ভেরিয়েন্ট ইন্ডিয়াতে ব্যাপক হারে আক্রান্ত হওয়ার ফলে জানতে পেরেছি, কিন্তু এর বাইরেও কিন্তু আরো ভেরিয়েন্ট আছে, বা প্রতিনিয়ত কিন্তু মিউটেশনের ফলে সেই ভাইরাসটা কিন্তু নতুন নতুন ভেরিয়েন্ট তৈরি করছে। সেক্ষেত্রে এভাবে ডেফিনিট বলার কোনো সুযোগ নেই যে কদিন হলে। তবে যেটা দেখা গেছে যে 14 দিন যদি অ্যাকচুয়াল লকডাউন, মানে একেবারে কঠোর আমরা যেটা বলি, যেটা আসলে একেবারেই বাংলাদেশে এখন পর্যন্ত সম্ভব হয়নি, সেই লকডাউন আমি মালয়েশিয়ার খবর আপনাকে বলতে পারি। সেখানে ঘরের সামনে তারা হচ্ছে আপনার দোকান বা ঘরের সামনে তারা হচ্ছে যে আহ তার কাটার বেড়া দিয়ে হচ্ছে মানুষের বাইরে বেরোনো, জনসংখ্যার বা জনগোষ্ঠীর দেশে, এবং যেখানে অনেক মানুষ সচেতনতার তোয়াক্কা করে না, সেইখানে আসলে এই ধরনের লকডাউনটা সত্যিই কঠিন। সেক্ষেত্রে আমি জানি না ভবিষ্যৎ আমাদের জন্য কি নিয়ে অপেক্ষা করছে, তবে আমাদের অভিজ্ঞতা মোটেও ভালো না। আমরা নিজেরাও খুব ভয়ে থাকি। যদিও ভয়টা এখন কেটে গেছে, এখন দায়িত্বের খাতিরে আমাদের সেই ভয় কাটিয়ে আমাদের সাবধানতা অবলম্বন করে ট্রিটমেন্ট দিয়ে দিয়ে যাচ্ছি। কিন্তু শুধুমাত্র আমি একটা ছোট্ট ইনফরমেশন দিই, শুধুমাত্র গত 2 মাসেই বগুড়া জেলাতে প্রায় 7 থেকে 8 জন চিকিৎসক কিন্তু করোনায় মারা গেছেন। তো এই ব্যাপারগুলো তো ঘটছেই। সেই ক্ষেত্রে এটা খুবই মুশকিল বলা যে ভবিষ্যতে আমাদের জন্য কি অপেক্ষা করছে আর কি। জি, আসলে আপনারা তো সম্মুখ সারিতে কাজ করছেন, আমরা অনেকটাই জানি আসলে অসচেতনতাগুলো কোন জায়গায় হচ্ছে। তারপরেও যদি আপনি আসলে আমাদের দর্শকদের জন্য বলতেন যে চাঁপাই নবাবগঞ্জে যে আশানুরূপ আমরা ফলাফলটি পেয়েছি, বাংলাদেশের অন্যান্য জেলাগুলোতে আসলে কোন ধরনের অসচেতনতাগুলো বেশি রয়েছে, যেটির কারণে আসলে চাঁপাই নবাবগঞ্জের মতো আমরা ফলাফল পাচ্ছি না? শুনতে পাচ্ছেন আমাকে? বুঝতে পাচ্ছি। আপনি কি আমাকে শুনতে পাচ্ছেন? আচ্ছা, এখানে ইয়ে হয়ে গেছে। হ্যাঁ, যেটা হচ্ছে যে মূল কথা হচ্ছে প্রথম কথা, এবং প্রথম কথা আমরা যেটা বলছি যে মাস্ক পরিধান করুন, এবং কোনো কিছু মানে স্পর্শ করলে আপনার হাতটি আপনার স্যানিটাইজার ব্যবহার করুন। আর যতটা সম্ভব মানে আমি যেটা আবারও বলেছি যে মানুষের পেটের যখন মানে দায় বা পেটের যন্ত্রণা যখন শুরু হয়, তখন মানুষ আসলে করোনা নিয়ে চিন্তা করে না, বরং তার ক্ষুধা মেটানোর জন্য মানুষ রাস্তায় বা কাজে নেমে পড়ে। সেটার বাইরে অনেকেই আছে আমরা জানি, যারা ঘুরতে বেরোচ্ছে, যারা এই বাড়ি সেই বাড়ি যাচ্ছে, যারা অনেকে আড্ডা দিচ্ছে, তাদের প্রতি আমাদের বিনীত অনুরোধ, আপনি এবং আপনার নিরাপত্তার সাথে সাথে আপনার
বয়োজ্যেষ্ঠ যারা বাড়িতে আপনার পিতামাতা আছেন বা আপনার আত্মীয় স্বজন বা আপনার পাড়া প্রতিবেশী আছেন, আপনারা সবাই যদি নিরাপদ থাকেন তাহলে আমরা নিরাপদ থাকতে পারবো। আমরা বলতে আমি সব জনগোষ্ঠীর কথা বলছি। তো নিজের নিরাপত্তার কথাটা অন্তত পক্ষে নিজের এবং নিজের পরিবারের নিরাপত্তার কথাটা বিবেচনায় নিয়ে আপনি অহেতুক ঘরের বাইরে বের হবেন না। যদি একান্তই বের হতে হয় সেই ক্ষেত্রে আপনি মাস্ক অবশ্যই ব্যবহার করবেন, এবং এখন আসলে মাস্ক এবং স্যানিটাইজার যথেষ্ট পরিমাণে সহজলভ্য হয়ে গেছে। আরেকটি অনুরোধ, সেটা হচ্ছে যে আমরা যেটা খেয়াল করছি সেটা হচ্ছে অনেক রোগী অনেক লেট প্রেজেন্টেশনের পরে আসছে, মানে প্রেজেন্টেশনটা অনেক লেট হয়ে যাওয়া, মানে অ্যাডভান্স হয়ে যাওয়ার পরে আমাদের কাছে আসছে। এর একটি অনুরোধ যে আপনি যখনই কোনো লক্ষণ প্রকাশ পাচ্ছে সেটিকে নিজের কাছে চেপে না রেখে বা আত্মীয় স্বজনের ভয়ে বা পাড়া প্রতিবেশী কি বলবে করোনা হয়ে গেলে, এই ভয়ে বা এই লজ্জায় না থেকে আপনি দ্রুত চিকিৎসকের পরামর্শ নেন। যদি আপনার করোনা ডিটেক্ট হওয়ার পরে থেকে যদি আপনি চিকিৎসকের অধীনে থাকেন, অ্যাটলিস্ট চিকিৎসকের পরামর্শের অধীনে থাকেন, তাহলে কিন্তু আপনার খারাপ হওয়ার সম্ভাবনা অনেক কমে যায়। কিন্তু আমরা যেটা খেয়াল করছি যে আমাদের কাছে যেসব রোগীগুলো আসছে তারা 8-10 দিন পরে আসছে, তখন আসলে তার ফুসফুসের ইনভলভমেন্টটা অনেক বেড়ে যায়। তখন কিন্তু আমরা ওষুধপত্র দিয়ে খুব বেশি কিছু করতে পারি না। তো এটিও একটি অনুরোধ যে আপনি যখনই আপনার মনে হচ্ছে যে লক্ষণ প্রকাশ পেয়েছে সঙ্গে সঙ্গে চিকিৎসকের সাহায্য নিন। যদি সরাসরি গিয়ে দেখা করতে নাও পারেন, এখনকার মোবাইলের যুগ বা এখন অনেকভাবে মানুষের সঙ্গে যোগাযোগ করা যায়, সেই মাধ্যমগুলো ব্যবহার করে আপনি দ্রুত করে পরামর্শ নিয়ে নিজে সুস্থ থাকুন এবং অন্য সকলকে সুস্থ থাকতে সহযোগিতা করুন। জি, আপনাকে ধন্যবাদ। আরেকটি বিষয় নিয়ে জানতে চাচ্ছিলাম, সেটি হচ্ছে ভারতের দিকে যদি তাকাই, ভারতের এই যে পরিস্থিতিগুলো সেটি থিতিয়ে আসছে, এবং তার কারণ যদি দেখা যায় তাহলে দেখা হচ্ছে তারা বলছে যে লকডাউনের কারণে এবং হচ্ছে সচেতনতার কারণেই নাকি থিতিয়ে আসছে ভারতের পরিস্থিতিগুলো। বাংলাদেশে এরকম কোন পরিস্থিতির আভাস কি আপনারা পাচ্ছেন কিনা? আমাদের যেটা হয়েছে গত 3 মাসে, আমি আসলে মানে একটু বলি, সেটা হচ্ছে যে দুইটি ঈদ আমাদের কিন্তু ঈদের মানুষের অসচেতনতার কারণে যত্রতত্র মানে গ্রামে বাড়ি যাওয়া, গ্রামের বাড়ি থেকে আবার ফিরে আসা, এই দুইটি মানে আমরা বলবো ধর্মীয় অনুষ্ঠানের ফলে মানুষের আসলে আবেগ কাজ করে। তো আমাদের মানে আমরা আবেগী জাতি, তো আমরা আবেগ কাজ করে বাড়ি যেতে হবে, বাবা মার সঙ্গে দেখা না করলে কি হয়, ঈদে যেতেই হবে। এই যে আমি বলবো যে মানুষের যে মানে অসহিষ্ণুতা এবং অসচেতনতা, এই দুইটি মানে ধর্মীয় অনুষ্ঠানে মানুষের এই যে বাড়ি যাওয়া এবং আবার ফিরে আসা, আবার বাড়ি যাওয়া আর ফিরে আসা, এটা কিন্তু যথেষ্ট ক্ষতির কারণ হয়ে দাঁড়িয়েছে। সেই ক্ষেত্রে আগামী 2-3 মাস হয়তো এই ধরনের কোনো, বা আগামী 1 বছরে আসলে এই ধরনের কোনো ইনসিডেন্স সামনে নেই, কোনো অনুষ্ঠান বা কিছু। আমি বারবার বলবো যে যদি আমরা, সরকার যেভাবে চেষ্টা করছেন সেই চেষ্টার সঙ্গে যদি আমরা আমাদেরকে সম্পৃক্ত করতে পারি, তাহলে কিন্তু ভারতের মতো বা অন্যান্য দেশের মতো আমাদের দেশেও করোনার এই সংক্রমণের হার কমবে আমরা আশা করি, এবং সৃষ্টিকর্তার কাছে এটা দোয়াও করি। কারণ এই এই ধরনের একটি মানে অসহায় অবস্থায়, আমরা অসহায় বলছি কি কারণে, আমি আমার আইসিইউতে রোগীগুলোকে মারা যেতে দেখছি। লিটারেলি আসলে কোনো কিছুই করার থাকে না, একটা সময় গিয়ে আমরা হাত মানে একেবারে সবকিছু নিরুপায় হয়ে যেতে হয়, এবং রোগীদের বাঁচার যে আকুতি, সেই আকুতির কাছে আমরা আসলে একেবারেই অসহায় হয়ে পড়ি। সৃষ্টিকর্তার কাছে দোয়া করা ছাড়া আসলে এই সময় আমাদের কিছু করার থাকে না। তো আমরা যেটা বলছি যে আপনি এবং আপনার পরিবারকে নিজেই এ ধরনের পরিস্থিতির মুখোমুখি যেন না হতে হয়, এবং আপনার পরিবারকে কারণ একজন পরিবারের কর্মক্ষম ব্যক্তি যখন এই ধরনের একটি রোগে আক্রান্ত হয়ে প্রচুর টাকা পয়সা খরচ করছেন এবং চিকিৎসা নিতে নিতে হয়তো তিনি মারা যাচ্ছেন, পরিবারটি কিন্তু খুব একটা হতাশাজনক অবস্থার মধ্যে পড়ে যেতে হচ্ছে। তো সবকিছু মিলিয়ে সচেতন, নিজের জন্যই সচেতন হওয়া জরুরি, নিজের পরিবারের জন্য সচেতন হওয়া জরুরি। এই দুটি কাজ যদি হয় তাহলে কিন্তু দেখা যাবে যে সবাই যদি আমরা সচেতন হই, তখন কিন্তু সংক্রমণ কমে যাবে। আর সরকারের কাছে আরেকটি অনুরোধ, সেটি হচ্ছে যে হয়তো কোনো কোনো ক্ষেত্রে আরো আরো একটু কঠোর হওয়ার সুযোগ আছে। সেটা আসলে যেহেতু তারা এই পরিস্থিতিগুলো তারা ম্যানেজ করেন, তারাই ভালো বলতে পারবেন। কিন্তু একদম আপাত দৃষ্টিতে আমাদের কাছে মনে হচ্ছে হয়তো আরো একটু কঠোর হওয়ার সুযোগ আছে। আদারওয়াইজ আসলে আমরা পেরে উঠবো না। আমাদের স্বাস্থ্য সেবার ফ্যাসিলিটিস বা সুযোগ সুবিধা ঠিক সেই পরিমাণ নয় যে পরিমাণে এই যে এত বেশি আক্রান্ত রোগীকে আমরা চিকিৎসা দিয়ে সুস্থ করে তুলতে পারবো। জি, আপনারা শেষ প্রশ্নে চলে যাব। আপনারা আপনাদের অপারগতার কথা জানাচ্ছিলেন। তাহলে আপনারা কি আসলে বলতে চাচ্ছেন যে 5 তারিখের পরে কি লকডাউন বাড়ানো উচিত কিনা, অথবা 5 তারিখের পরে যদি লকডাউন না বাড়ানো হয় তাহলে ঠিক পরিস্থিতিতে আসলে কেমন হবে, যদি সংক্ষিপ্তভাবে একটু বলতেন।
হ্যাঁ, সংক্ষেপে ডেফিনেটলি লকডাউনটা বাড়ানো উচিত, তবে সেই লকডাউনটা যেন প্রকৃত লকডাউন হয়। যদি প্রকৃত লকডাউন মানে কঠোর লকডাউনটা 2 সপ্তাহ মেনটেন করা যায়, তাহলে ইনশাআল্লাহ ডেফিনেটলি সংক্রমণের হার কমে আসবে। আর যদি যেই মানে যে পরিস্থিতি চলছে এটা যদি চলতে থাকে, তাহলে আসলে পরিস্থিতি নিয়ন্ত্রণের মধ্যে হয়তো এখনো নাই, আরো হয়তো খারাপ হবে। এটি আমাদের অভিজ্ঞতা থেকে আমরা মানে বুঝতে পারছি। আমাদের প্রতিদিন রোগী আমাদের ইমার্জেন্সিতে আসার যে রেট, সেটা দেখে আমরা বুঝতে পারি যে সোসাইটিতে আসলে কি অবস্থা। হয়তো কোনোদিন আগে হয়তো 10 জন 12 জন করে প্রতিদিন ইমার্জেন্সি রোগী আসছিল, এখন সেটা 30 35 জনে চলে আসছে। তার মানে হচ্ছে কি যে মানে সোসাইটি লেভেলে সংক্রমণের হার অনেক বেড়ে যাওয়ার ফলে হাসপাতালে রোগী আসার সংখ্যাও বেড়ে যাচ্ছে। সেক্ষেত্রে অবশ্যই একটি ভয়াবহ মানে অবস্থার দিকে হয়তো আমরা যাচ্ছি। সেক্ষেত্রে অবশ্যই লকডাউন বাড়ানো উচিত, এবং সেটি কঠোরভাবেই আসলে বাড়ানো উচিত। এবং মানুষের সহযোগিতা এবং সরকারের বিভিন্ন পদক্ষেপের ফলে যদি লকডাউনটাকে ফলপ্রসূ করা যায়, তাহলে আমরা কাঙ্ক্ষিত ফলাফল পেতে পারি। জি, আপনাকে অসংখ্য ধন্যবাদ। আপনার কথার মাধ্যমে যে বিষয়টি আসলে আমরা জানতে পেলাম সেটি হচ্ছে লকডাউন দিতে হবে, কঠোর লকডাউন, এবং এর মধ্যে আসলে শিথিল কোনো অবস্থার আসলে কোনো সুযোগ নেই, এবং যেখানে সচেতনতাই আসলে মুখ্য হিসেবে কাজ করবে। ডক্টর আশরাফ জুয়েল, আপনাকে অসংখ্য ধন্যবাদ আজকের আয়োজনে আমাদের সাথে উপস্থিত হওয়ার জন্য। জি, আপনাকেও ধন্যবাদ। ভালো থাকবেন। জি, দর্শক, এই ছিল আজকের আয়োজন। সংবাদ প্রকাশ সবসময় আপনাদেরকে ডাক্তার আছেন অনুষ্ঠানে এই ভয়াবহ পরিস্থিতিগুলো নিয়ে হাজির হয়ে যাবে বিভিন্ন বিষয় নিয়ে প্রতিটি পর্বে। আর সংবাদ প্রকাশ ব্যতিক্রমী আয়োজন নিয়ে সবসময় আপনাদের সাথে আছে। তারই একটি আয়োজন হচ্ছে বই শুনুন। বই শুনুন শুনতে হলে আপনাকে ভিজিট করতে হবে আমাদের সংবাদ প্রকাশ ওয়েবসাইটে www.সংবাদপ্রকাশ.com। সেখানে আপনারা শুনতে পাবেন দেশ বিদেশের নামকরা লেখকের বইগুলো। আর আমাদের বিভিন্ন আয়োজনগুলো দেখতে চোখ রাখতে হবে সংবাদ প্রকাশের ফেসবুক এবং ইউটিউব চ্যানেলে। ধন্যবাদ সকলকে।